বনি ইসরায়েল কখনোই বা বর্তমান কারেন্ট স্টেট অফ ইসরায়েল কখনোই তারা নিজের পায়ে দাঁড়ায় কিন্তু মাইটি হয় নাই, সুপার পাওয়ার হয় নাই। আপনি দেখেন হিস্ট্রি, তাদেরকে প্রথমে এই যে নিয়ে আসলো ইউরোপ থেকে মাইগ্রেট করে জাহাজে করে, আমি কয়েকটা স্লাইডও দেখাবো, ব্রিটিশদের আশ্রয় প্রশ্রয় তারা আসলো, বেলফোর্ড ডিক্লারেশনের মাধ্যমে তারা আসলো। এবং বর্তমানে এটা তো সবাই জানে, আমার মনে হয় বাচ্চাও জানে, যে আমেরিকার মানে ফান্ডিংয়ে তারা যেই পরিমাণ আর্মস অ্যান্ড উইপন্স দেয়, এটা আমেরিকার একটা স্টেট, ধরেন মিশিগান স্টেটের বাজেটের থেকে বেশি প্রতি বছর দিতেছে। এত ক্রিটিসিজম প্রেসিডেন্টকে ধরতেছে, না এটা দিও না, আমাদের হেলথ কেয়ার, আপনি ফার্স্টেই এই কোয়েশ্চেনটা আমাকে করছিলেন যে তাদের হেলথ কেয়ার প্রবলেম, নানান প্রবলেম আছে, তাদের ইনফ্লেশন হইতেছে, তাদের অনেক আপনার ওই যে আনএমপ্লয়মেন্ট রেট বাড়তেছে, স্টিল তারা দিয়ে যাচ্ছে। তো আল্লাহ এখানে কোরআনের এতে এই হিন্টটা কিন্তু আছে যে ওয়াহাবলি মিনান নাস, তারা সোজা বাংলায় বললে অনেকটা পরের ধনে পোদ্দারি করার মতো, এইভাবেই কিন্তু তারা টিকে আছে। এবং এইটা কোরআনের আর একটা মিরাকল যে আল্লাহ এটা বলে দিছে এবং আমরা সেটাই দেখতেছি। ওরা কিন্তু নিজের পায়ে দ্বারা সুপার পাওয়ার হয় নাই, এবং অ্যাজ উই বিলিভ যে কোরআন ইজ ট্রু, ফিউচারও হবে না আসলে। মানে এটা আমার বর্তমানে ইসরায়েলে আপনি যদি দেখেন, ওদের তো এমন কোনো টাকা নাই, ফান্ডিং নাই। এবং যদি আমেরিকা এবং ইউরোপ এত বছর ধরে এদেরকে এত টাকা না দিত, তাহলে ইসরায়েল কই থাকতো? সো এটা তো পুরোপুরি আসলে মানে আমেরিকা এবং ইসরায়েলের কারণেই, আমেরিকা এবং ইউরোপের কারণেই ইসরায়েল এত দাপট দেখানোর চেষ্টা করতেছে বা করে যাচ্ছে। অফকোর্স আপনি একেবারে তাদের এখন, হ্যাঁ, দেয়ার ইজ নো ডিনাইং যে জিউসরা, আমরা যখন আমেরিকায়ও কাজ করি, R&Dতে কাজ করলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মারাত্মক সার পাইকিউ এবং ইত্যাদি, এটার জন্য ক্রিটিসিজম তাদেরকে কোরআন হাদিসে এটাও ক্রিটিসিজম করা হয়েছে। তাদের এমন না যে তারা বুঝতেছে না, তাদের কিন্তু সার পাইকিউ, তারা বুঝে সব। এবং এটা বারবার আল্লাহ বলছে এবং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলছেন, তারা বুঝে শুনেই সত্যকে মানতে চায় না। দিস ইজ অ্যানাদার থিং। তারা কিন্তু খুব শার্প, তারা কাজ করছে। কিন্তু পয়েন্ট যেটা হচ্ছে, তারা কিন্তু হেল্প পাইতেছে আপনার আমেরিকায় ইউকে, এবং স্পেশালি আমি ইউরোপও না বলে ইউকে বললাম স্পেসিফিক্যালি, যে তারা ইউকের পায়ের উপর ভর দিয়ে দাঁড়াইছে, মানে ইনফ্যান্সি পিরিয়ডটা, আর এরপরে আমেরিকার পায়ের উপর ভর দিয়ে তার ভরা যৌবন হয়েছে, বা যেভাবে যদি বলেন তাদের রাষ্ট্র হিসেবে। তো যাই হোক, আমি বর্তমান সময় একটু যদি যাই, যে আপনি যদি, আমি স্লাইডটাতে পিছনে যাই একটু, কয়েকটা স্লাইড আমি দেখাই যে বর্তমান গত 100 বছরে যেটা হইলো, আমাদের অডিয়েন্সরা অনেকে মানে বর্তমান সময়টা, আমরা তো হিস্ট্রি বুঝলাম, ওটা তো ভাই 2000 বছর আগের হিস্ট্রি, কিন্তু আপনার এই যে থিওডর হার্টজেলের নাম আমরা শুনি, বা প্রেজেন্ট জায়নিস্ট যে মুভমেন্ট, সংক্ষেপে এটা একটু জানা দরকার, নাইলে আপনি পুরোটা রিলেট করতে পারবেন না। এই যে মানে আপনার থিওডর হার্টজেল, সেই কিন্তু কোনো প্র্যাকটিসিং মানুষ ছিল না এগেইন, কিন্তু ওই যে আমরা যে বলি যে ধর্মকে নিজের পলিটিক্যাল বেনিফিটে ইউজ করা, তার যে কনসেপ্টটা ছিল, যে বেনিয়ামিন নেতানিয়াহু বলতেছে থিওডর হার্টজেল হচ্ছে মডার্ন ডে মোজেস। কারণ মুসা আলাইহিস সালাম যেরকম তাদেরকে ফেরাউনের কবল থেকে নিয়ে ফিলিস্তিনে আনতে চাইছিল, সে বলতেছে হার্টজেলও আমাদেরকে ইউরোপের যে জিল্লতি, বা ধরেন হিটলার তাদেরকে দেখতে পারে না, ইউরোপিয়ানরা কিন্তু তাদেরকে মারছে অনেক, ওইখান থেকে নিয়ে আবার জেরুজালেমে নিয়ে আসছে। সিমিলারিটিতে দেখেন তাহলে। তো এই থিওডর হার্টজেলের যে আইডিয়াটা ছিল, অ্যাগেইন সে কিন্তু প্র্যাকটিসিং ছিল না, সে পলিটিক্যাল একটা ইন্টারেস্টের জন্য রিলিজিয়নকে কাজে লাগাচ্ছে। তো সে বলতেছিল যে এই যে এন্ড টাইমের প্রফেসিগুলো নিয়ে টিয়ে, যে ঠিক আছে আমাদের এইটাকে জায়োনিজম বলা হয় পলিটিক্যালি, আপনার অফিসিয়ালি দ্য জায়োনিস্ট মুভমেন্ট বা জায়োনিজম বিগিনস ইন 1896। বিরাট একটা কংগ্রেস হইলো, অধিবেশন হইলো ইউরোপের কোনো একটা জায়গাটার নাম আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। ওইখানে হইলো যে সারা দুনিয়া থেকে তাদের যে টপ ব্রেইনগুলা, বুদ্ধিজীবী বলতে পারেন, জিউস বুদ্ধিজীবীরা তারা আসলেন, এবং যারা এন্ডোর্স করে, এগেন এখানে আমি একটা ক্ল্যারিফিকেশন দিয়ে রাখি পুরো আলোচনার মধ্যে, জিউস মানেই কিন্তু জায়োনিস্ট না। আমরা আমেরিকায় থেকে এটা খুব ভালোভাবে বুঝছি যে অনেক জিউসরা আছে যারা জায়োনিজমকে ডিনাউন্স করে, অনেকে আমাদের সাথে প্যালেস্টাইনের প্রোটেস্ট আসছে, প্রচুর জিউসরা। তো আমরা হোলসেল জিউস না বলে আমাদের, যখন আমরা এই আলোচনাটা করব, ডিমার্কেশন থাকতে হবে যে জুডাইজম বা জিউস ভার্সাস দ্য জায়োনিজমরা কিন্তু অশান্তিটা করতেছে, যে আইডিয়াটা, যে ন্যারেটিভটা আমাদেরকে সমস্যায় ফেলতেছে, জেনোসাইডকে জাস্টিফাই করতেছে, এটা কিন্তু জুডাইজম না, এটা কিন্তু জায়োনিজম। তো অ্যাগেইন, তো জায়োনিজম যেটা হইলো যে তাদের মেইন মানে সম্মেলনটা হইলো 1896 সালে। এবং আমি ইন্টারেস্টিংলি একটা ভিডিও দেখছিলাম যেখানে সুলতান আব্দুল হামিদ, তুরস্কের লাস্ট যেই মানে স্বাধীন সুলতান বলতে পারেন, উনার দরবারেও গেছিল থিওডর হার্টজেল এবং তার লোকেরা। এটা খুব মানে রেয়ার কালেকশন, দুর্লভ একটা ভিডিও। ওই আমলে বোধহয় খুব মানে সাদা কালো, বুঝতেই পারতেছেন, এটা মনে হয় একবার আর্লি 1900 হবে, 1901-2 সাল বা সামটাইমস অ্যারাউন্ড দ্যাট। এবং আমরা এগুলো অনেকে পড়ছি পরে লিটারেচার বিভিন্ন জায়গায়, যে তারা যে ওনাকে তখন তো সিক ম্যান অফ ইউরোপ বলা হইতো, তাদের অর্থনীতি ডিক্লাইন। তো
খলিফাকে যে বা আব্দুল হামিদ খানকে যে বলতেছে যে তোমাদের যত রাষ্ট্রীয় ঋণ আছে সব দিয়ে দিব, ফিলিস্তিন আমাদেরকে দাও। এবং ওনার রেসপন্সটাও খুব হিরোইক ছিল। উনি বলছে তোমাদের যে কাজ হচ্ছে, তখন তো জানেন যে ইয়াং টার্কস মুভমেন্ট এবং টার্কিতে পুরোপুরি ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স ঢুকে এবং পরবর্তীতে খেলাফতের ডিক্লাইন হলো। তো ওনার রেসপন্স ছিল যে তোমরা যেভাবে কাজ করতেছো, অ্যান্ড আই এম সিইং প্রবাবলি ইউ উইল অ্যাচিভ দ্যাট, বাট ওভার মাই ডেড বডি, আমি বাইচা থাকতে না। তো ওনার ওই রেসপন্সটা, এটা মাশাআল্লাহ, মে আল্লাহ ব্লেস হিম, হি ট্রাইড আনটিল হিজ লাস্ট টাইম। তো মানে খুবই ডেসপারেট একটা এফোর্ট আপনার থিওডর হার্টজেল শুরু করছিলেন, এবং রথচাইল্ড এবং অন্যান্য যে ব্যাংকিং ফ্যামিলি, এটা আমরা সবাই জানি এখন, এরা কিন্তু মনে করেন থিওডর হার্টজেলের ডিরেক্ট কানেকশন ছিল না ব্রিটিশ কুইনের সাথে, বা সে ব্রিটিশ যে পলিসি মেকার, ওদের সাথে ডিরেক্ট কোনো কানেকশন তার ছিল না। কিন্তু নেটওয়ার্কিং, অ্যাগেন মুসলিমদের এখানেও আমরা যখন বলি লবিংয়ের কথা বা ওয়েস্টে প্রোটেস্ট, উই নিড টু টেক লেসন ফ্রম হিয়ার। থিওডর হার্টজেল কী করলেন, তার কানেকশন সে কাজে লাগাচ্ছে। তখন থিওডর মানে তার সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে রথচাইল্ডের। সে রথচাইল্ডকে ইউজ করলো যে তুমি ব্রিটিশ কুইনকে চিঠি লেখো, বেলফোর্ড ডিক্লারেশন যেটা হইলো যে আমাদেরকে প্যালেস্টাইন দাও, আমরা তোমাদেরকে এই হেল্প করবো। তো সে তার ওই নেটওয়ার্ক কাজে লাগায় কী করলো, ব্রিটিশ রাজপরিবারকে পক্ষে নিয়ে আসলো এইভাবে করে। তো এটা হইলো 1896, তারপরে তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হইলো। এখানে আমার কাছে মনে হয় মুসলমানদের জন্য এই শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা মুসলমানরা এই প্যালেস্টাইনের জন্য ডোনেশন দাও, ডোনেশন দাও, ডোনেশন দাও, সারা পৃথিবী থেকে ডোনেশন তুললো, ডোনেশন দিয়ে ওদের কিছু ভাত রুটি দেওয়ার ব্যবস্থা করো, উইচ ইজ ফাইন, আই রেসপেক্ট ইট। বাট এই ডোনেশন ঢুকবে কি ঢুকবে না, ধরেন আপনি $1000 ডোনেশন তুলছেন, কিন্তু ইসরায়েল শুধুমাত্র $50 কোটি খরচ করে বা অল্প একটু টাকা খরচ করে একটা পলিসি তৈরি করলো, যে পলিসি দিয়ে তোমার এই এত কোটি টাকার ডোনেশন ঢুকতেছে না। এক্স্যাক্টলি, ব্লক করে কেন? কারণ সেটা লবিতে ইনভেস্ট করতেছে, থিঙ্ক ট্যাঙ্কে ইনভেস্ট করতেছে, রিসার্চে ইনভেস্ট করতেছে, সে একটা নেটওয়ার্কিংয়ে ইনভেস্ট করতেছে, সে জায়গা মতো মানুষ বসাইতেছে। সো সংখ্যায় আমরা অনেক, মানে বিরাট বন্যার পানি আমরা সংখ্যায়, কিন্তু ওরা ছোট্ট সুন্দর জায়গা মতো বাদ দিয়ে দিছে অল্প টাকা দিয়ে, আর কোনো মুভমেন্ট আর হয় না, বন্যার পানিটা ঢুকতে পারতেছে না। অফকোর্স আমাদের এই জায়গায় আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে এই যে জিউরা গত 70 বছরে বলি বা 100 বছরে বলি, তাদের জিরো থেকে এই পিকে তারা যে উঠছে, এইখানে মানে যে সফট পাওয়ার, ডিপ্লোমেসি, মানে জায়গা মতো লেভারেজ দেওয়া, নেটওয়ার্কিং, এই জায়গায় মুসলমানরা, হ্যাঁ অনেক অর্থ সম্পদ আছে, আপনি দুবাইতে গেলে অনেক কিছু দেখবেন, আপনি মানে এখন অনেক রকম মানে মুসলমানরা অনেক ঝলক দেয়, বাট দিনের শেষে ওই দুবাই বানাইতেও আপনার ইউরোপিয়ান ইঞ্জিনিয়ার লাগে, ওই যা গাড়ি চলে সব আমেরিকান অথবা জার্মান গাড়ি চলে, আলটিমেটলি আপনার জৌলুস সব ওদের বানানোই। এবং এটা মুসলমানদের একটা মানে কালেকটিভ ফেইলিয়ার, যে আমরা আসলে নিজেরা প্রোডাকশন বলি, ডিস্ট্রিবিউশন বলি গ্লোবালি, এবং আমরা যদি বলি যে সংখ্যায় আমরা অনেক, কিন্তু আমরা কনজিউমার, এক্স্যাক্টলি, আমরা প্রোডিউসার, আমরা খেলোয়াড় না, আমরা দর্শক। রাইট, ওইখানে এই দুইটা পয়েন্ট, একটা হচ্ছে টেকনোলজিক্যাল ইনোভেশনের সাইডে যদি বলি, যে আপনি R&D বলেন, বা আমরা কনজিউমার নয় আমরাই প্রডিউসার হই, ওই জায়গাটা তো আমরা ফেইল বিগ টাইম, এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো ওই যে জায়গা মতো হিট করা, যেটা আপনি বললেন যে লবিং দিয়ে পলিটিক্যালি অ্যাক্টিভ হওয়া, মানে ইন এ পজিটিভ সেন্স। এখন আমরা পলিটিক্যাল বলতে তো বাংলাদেশি পার্সপেক্টিভে চিন্তা করলে হলো যে ভাই একটা পলিটিক্স করে নিজের পকেট ভারী করা, ওই অর্থে না। মানে ওয়েস্টে যখন আমরা বলি যে আপনি জায়গা মতো, মানে যেখানে ক্ল্যারিটি থাকে পলিটিক্সে, আপনি অনেক ঘটনা আছে এরকম, আপনি একজন ছোট সিটি কাউন্সিলরকে বা সিটি মেয়রকে ধরে বড় অনেক কিছু অ্যাচিভ হয়ে গেছে। ধরেন মিশিগানে মসজিদে ওপেনলি আজান দিতেছে, বা নিউ ইয়র্কে একটা কাউন্টিতে হচ্ছে, কেমনে হইতেছে, 1-2 জন লোককে আপনি জাস্ট কনভিন্স করছেন, বা তাদের সাথে প্রপার কমিউনিকেশানটা আপনি করছেন। তো এটা অফকোর্স আমাদের এখন আসলে যেটা অবস্থা উম্মার অ্যাজ এ হোল যদি বলি, আমরা উই শুড নট লিভ এনি স্টোন আনটার্ন, আমরা সব ফ্রন্টেই ট্রাই করা উচিত। অফকোর্স আমরা উইদিন দ্য বাউন্ডারি অফ আমাদের অ্যালাউয়েবল লিমিটস অ্যান্ড এভরিথিং, বাট আমি আপনার সাথে অ্যাগ্রি করি, এটা আমাদের করতে হবে। এখানে লবি স্পেশালি যারা ধরেন, এটা ডক্টর ইয়াসির কাদিও মেনশন করছেন, যারা ওয়েস্টে আছেন, তাদেরকে তাদের বাউন্ডারির মধ্যে সর্বশক্তি দিয়ে ট্রাই করতে হবে। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এটা গত 2 বছর আগে ইউএসএতে একটা মুসলিমকে অলমোস্ট 2 ডেকেড জেলখানায় রাখা হয়, কারণ বলা হয় যে সে তার গার্লফ্রেন্ডকে হত্যা করছে।
একটা মানে তারপরে 2 বছর পরে অলমোস্ট 20 বছর পরে সে জেলখানা থেকে মুক্তি পায় এবং জানা যায় যে সে আসলে হত্যাটা করে নাই, বরং অন্য একজন তাকে ঢুকাইছে। এটার পুরো কাহিনীটা নিয়ে আমি আলাদা একটা ইনশাল্লাহ ভিডিও বানাবো। বাট ওইটা আলোচনা করতে গিয়ে একটা জিনিস চলে আসে, অর্থাৎ একটা মুসলিম মানুষ অলমোস্ট 20 বছর জেল খাটে, কারণ বলা হয় এই অভিযোগে যে সে তার গার্লফ্রেন্ডকে হত্যা করছিল। বাট আসলে 20 বছর পরে বোঝা যায় যে মানে বের হয়ে আসে যে আসলে তার গার্লফ্রেন্ডকে হত্যা করে নাই, এটা জীবনের 20 বছর শেষ। হ্যাঁ, 20 বছর শেষ। ঘটনাটা যখন অ্যানালাইজ করা হয় তখন একটা রিমার্কেবল জিনিস বের হয়ে আসে, সেটা হলো আমেরিকান যারা জিউ তাদের প্রায় সবাই কোনো না কোনো আমেরিকান ল ফার্মের সাথে কানেক্টেড, কিন্তু আমেরিকান যারা মুসলমান যারা এখন আমেরিকাতে আসছে স্থায়ীভাবে, তাদের মধ্যে যদি আপনি সার্ভে করেন তারা কেউ কোনো ল ফার্ম চিনে না। এমন কিন্তু না যে সব জিউরা ক্রিমিনাল বলে অথবা তারা কোনো ক্রিমিনাল অ্যাক্টের সাথে আসে বলে তারা ল ফার্মের সাথে কানেক্টেড, বরং তারা ল ফার্মের সাথে শুরু থেকেই কানেক্টেড, কারণ তারা জানে যে কোনো দেশে থাকতে গেলে তোমার ওই দেশের ল ফার্মের সাথে লিগাল প্রোটেকশনের জন্য তোমার কানেক্টেড থাকাটা খুব জরুরি। কিন্তু মুসলমানরা কিন্তু যেই দেশেই যাক, সেটা সে লন্ডন হোক আর নিউ ইয়র্ক হোক, আমরা সার্ভ করতেছি, আমরা ভ্যাট ট্যাক্স দিচ্ছি, সবই দিচ্ছি, কিন্তু লিগাল প্রোটেকশনের ব্যাপারটা আমাদের মাথাতেই নাই। এই যে ওভারঅল আপনার পয়েন্টটা একটা জায়গায় হিট করতেছে, সেটা হচ্ছে যে পলিটিক্যালি অ্যাম্বিশাস হওয়া এবং সোশ্যাল স্ট্রেংথ বাড়ানো, কমিউনিটির স্ট্রেংথ বাড়ানো। এই জায়গাটায় মুসলমানরা, ইভেন এডুকেটেড মুসলমান, আমরা অনেক এই চিন্তাগুলোকে মনে করি ও এটা তো আমার কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। না, আছে, এটা কোরআন হাদিসের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক আছে। এই যে ওয়াইয়াস আলুনাকা আন জুলকারনাইন বিভিন্ন জায়গায় ছড়ায় পড়তেছে, পৃথিবীর পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিমে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে। ও যাচ্ছে কেন? ও নামাজ পড়াটাকে যেমন ইবাদত মনে করে, ও এই পৃথিবীর চারদিকে মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাকেও সে ওই কোরআন হাদিসের কাজই মনে করতেছে। কিন্তু আমরা এই দুটাকে বিচ্ছিন্ন করে ফেলছি। এখন আরও আনফর্চুনেট যেটা হয়েছে যে স্পেশালি আপনি যখন ওয়েস্টে যান, একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়, ওইটার ওই যে আমরা হ্যাপি মুসলিম সিনড্রোম বলি, হ্যাপি মুসলিম ফ্যামিলি। মানে আমি ধরেন আমার বাচ্চা কাচ্চারে নিয়ে তো আরামে আছি, হয়তো তাদেরকে ইসলামিক স্কুলে দিলাম বা মসজিদ মাদ্রাসায় পড়তেছে, হাফেজ হচ্ছে, অফকোর্স এটা করতে হবে মুসলিম হিসেবে, এটা তো মিনিমাম। কিন্তু অ্যালং উইথ দ্যাট আপনি যেটা বললেন যে আমাদের যে পলিটিক্যাল এফোর্টগুলো দেওয়া, আমাদের জায়গা মতো লবিং করার চেষ্টা করা বা যতটুকু যা সামর্থ্য আছে। এখন আমি কিন্তু যখন এটা বলছি এটা ওয়েস্টার্ন পার্সপেক্টিভে, আবার আপনি যদি এখন গালফ কান্ট্রির পার্সপেক্টিভে যান, তখন এটা সবাই বুঝে আল্লাহ তাদেরকে তারা কতটুকু গাজাকে ফিনান্সিয়ালি হেল্প করতেছে, মিলিটারিলি হেল্প করতেছে কিনা আরও বিগার কোয়েশ্চেন। কিন্তু ওই স্কোপটা তো ওয়েস্টে নাই। তা আমি এই জন্য ওই পলিটিক্যাল বা আমাদের যেই স্কোপটা আমাদের ওয়েস্টার্ন মুসলিমদের আছে, ওই জায়গাটা হিট করছে যে তারা তাদের লবিংটা করছে। মুসলমানদের একটা মানে 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 প্রাইমারি প্রবলেম যেটা, সেটা হচ্ছে মুসলমানদের আকাশটা অনেক নিচে। শিক্ষিত মুসলমানদের আকাশটা অনেক নিচে মানে কি, যে ধরেন একটা গ্রুপের মুসলমানদের চিন্তাটা হচ্ছে আমি যদি বিসিএসে চাকরি পাই, আমি যদি সফলভাবে সরকারি চাকরিজীবী হিসেবে যদি সচিব টচিব হইতে পারি, ব্যাস আলহামদুলিল্লাহ আমি 10-এ 10। আবার ধরেন আরেকটা গ্রুপ মুসলমানদের ইয়ে হলে আমি যদি কানাডা বা আমেরিকার পাসপোর্টটা পাবো, একটা গাড়ি একটা বাড়ি, ফুলফিলিং আমেরিকান ড্রিম, ব্যাস মাশাআল্লাহ। অর্থাৎ আকাশটাই কিন্তু অনেক নিচে। এই যে ধরেন আমরা জিউরা দেখতেছি যে জিউরা তার মানে জায়গা তৈরি করার জন্য অমুক লবি করতেছে, তমুক লবি করতে, তারা অল্প কিছু মানুষ। ভাই হলোকস্ট হওয়ার পরে 46, 47, 48, 49 ওই সময় যে টর্চার জিউদের পিছনে গেছে, তাতে তো মনে করেন যে নিঃশেষই হয়ে যাওয়ার কথা। সেখান থেকে উইদিন 75 years কানেক্টিং ডিফারেন্ট ডটস, দে হ্যাভ মানে they reached where they are now. Definitely আমরা তাদেরকে আমরা কোনোভাবেই চাই না আমাদের কোনো মুসলিম ভাই বোন মানে কি বলবো মানে ভায়োলেন্সের শিকার হোক। বাট অ্যাট দ্য সেম টাইম তারা যে 75 বছর অ্যাক্টিভলি কাজ করতেছিল টু স্ট্যাবলিশ দেমসেলস, ওই 75 বছর আমরা খালি কনজিউম করতেছিলাম। তারও আগ থেকে ওই কনজিউম করতে করতে আমরা খালি মানে আমরা কাজের কাজ কিছু করতে পারি না। আলহামদুলিল্লাহ কিছু ব্যতিক্রম হচ্ছে, যেমন আমরা এই যে এখন টার্কিশ ড্রোনের পারফরমেন্স দেখলাম, কিছু নেশন আলহামদুলিল্লাহ। আমি অফকোর্স এই নেগেটিভ সাইডের সাথে সাথে পজিটিভ কিছু পয়েন্টও জাস্ট 30 সেকেন্ড আমি বলবো। সেটা হচ্ছে যে ধরেন টার্কি তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিতে যেই অনেক রেভলিউশনারি জিনিসপত্র নিয়ে আসছে, বা মুসলিমরা ওভারঅল যে রিভাইভাল একটা টাইড আমরা দেখছি, মানে বুঝতেছে ইয়াং জেনারেশন মুসলিম যে না আমাদেরকে পলিটিক্যালি অ্যাম্বিশাস হইতে হবে, আমাদের এই মানে
অন্যায়টাকে তারা বা যে জেনোসাইডাল ইম্প্যাক্ট মানে ওয়েস্টার্ন হেজিমনির চাপায় দেওয়া যে জেনোসাইডটা হইছে এটা কিন্তু বুঝতে পারতেছে তারা। ইভেন আপনি আমেরিকায় দেখেন মুসলিম ছাড়াও অন্য ওই যে আমেরিকান ইউনিভার্সিটিগুলোর প্রোটেস্ট হলো, সো ওইটা একটা আশার দিক আছে। আবার মুসলিমরাও রিভাইভাল টাইড, এখন এইখানে ওই আলোচনায় যাওয়ার সুযোগ নেই। এখানে একটা মজার ফ্যাক্টর হইলো অন্যান্য সিভিলাইজেশনের ধরেন হিস্ট্রি যদি দেখেন, তাদের উঠার যে টাইমটা কার্ভটা যদি একই, রোমান বা পার্সিয়ান দেখলে খুব স্লোলি উঠতে 1000 বছর লাগছে পিকে। ডিক্লাইনটা যখন হয়েছে আপনি যদি দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু বাহিনী পাঠাইলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুকে, আর একই সাথে রোমানদের ওইদিকে বোধহয় আরও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু সহ কয়েকজন সাহাবীকে পাঠাইলেন। উইদিন নেক্সট 4 ইয়ার্স পার্সিয়ান সভ্যতাই পুরো শেষ, মুসলিমরা বিজয়ী হয়ে গেল। তো 2000 বছর ধরে যেই সভ্যতা উঠলো শেষ হইতে 4 বছর লাগছে। আবার রোমানরা যদিও পুরো ডিক্লাইন হয় নাই, তারা তাদের হাফ অফ দেয়ার এম্পায়ার লস্ট করে ফেললো। তো দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু সে, মুসলিম সিভিলাইজেশন এটা রাসূলের দোয়ার বরকতি হোক বা মুসলিমদের মধ্যে সবসময় কিছু ভালো মানুষ ছিল বিদায় হোক, আল্লাহর সুন্নাহ অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী, এটা হয়েছে যে আমাদের মানে অর্থাৎ রাইজটা আপনি যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনা ছোট একটা রাষ্ট্র, ওইখান থেকে আবার 40-50 বছরে ধরেন শার্প রাইজ, আমরা ইউরোপের ফ্রান্সের বর্ডারে চলে আসছে মুসলিমরা সাহাবীরা, তাহলে শার্প রাইজ যদি পালস ফাংশন বলি ইঞ্জিনিয়ারিংয়ে। আবার ডিক্লাইনটা যখন হয়েছে আপনি যদি সুলতান সুলাইমানের পর থেকে দেখেন, বা ডিক্লাইনটা হইতেও 300-400 বছর লাগছে। হ্যাঁ, আমরা আরামপ্রিয় হয়ে গেছি, আমাদের রাজা বাচ্চারা দেখা যাচ্ছে একটা তৈলচিত্র পেইন্টিং কিনতেছে লাখ লাখ ডলার দিয়ে, ওইখান থেকে মানুষজন না খায়। এই ডিক্লাইনটা হয়েছে, কিন্তু কালেকটিভলি একেবারে উম্মার সবাই ডিক্লাইন হয়ে গেছে এমন হয় নাই, দেখেই সম্ভবত স্লোলি ডিক্লাইনটা হচ্ছে 300-400 বছর ধরে। তো স্টিল আমি হোপফুল যে ইনশাল্লাহ উম্মা অফকোর্স উইল কাম ব্যাক অ্যান্ড ডু গুড। আর ইনশাআল্লাহ অবশ্যই, সেই জন্যই তো আমরা পডকাস্ট করতেছি। হ্যাঁ, ওই বিশ্বাসটা আশাটা থাকবে। তো আপনি যে পয়েন্টটা বলছেন যে লবিং, আমি